আজকের গল্প ভালোবাসার ঘর। দিন দুই আগে চন্দ্রিমা এসেছে গোপালপুর বেড়াতে। দাদা শরৎ এখানে বদলি হয়ে এসেছে বছরখানেক হলো। সরকারি চাকরিতে যা হয় আর কি। এখানে আসার পর থেকেই বৌদি দীপা ওকে বলেছে একবার অন্তত এখানে ঘুরে যাও। তোমার দাদা বলেছে এখানে বেশি দিন থাকবে না, আবার অন্য কোথাও বদলি হবে। বদলি হয়ে গেলে আফসোস হবে ঘুরতে পারলে না বলে। তাই বলছি এবারে ছুটিতে এসো। ভাইজি শ্রেয়া আর ভাইপো শ্রেয়ান দুজনেই ধরেছে। হ্যাঁ পিপি, তুমি একবার অন্তত এসো, আমরা তোমার সাথে বালির প্রাসাদ বানাবো। কোনো ইচ্ছেই ছিল না গোপালপুর যাওয়ার, কিন্তু বৌদির আর ভাইপো ভাইজির অত অনুরোধ শেষ অবধি ফেলতে পারেনি। শেষ মুহূর্তে বিনা পরিকল্পনা করে চন্দ্রিমা সপ্তাহখানেকের জন্য বেড়াতে এসেছে, তাও এই বর্ষা ঋতুতে। স্টেশনে দাদা বৌদি দুজনেই এসেছে ওকে নিয়ে যেতে। গাড়িতে বাড়ি যেতে যেতে বৌদি হালকা স্বরে অনুযোগ করেছিল, সব ঋতু ফেলে শেষে বর্ষায় এলে। ও হেসে বলেছে, বর্ষায় তোমাদের শহর কি সুন্দরী থেকে বাঁদরি হয়ে যায়? কিছু দেখা যাবে না। দাদা বলেছে, কেন দেখা যাবে না? বর্ষায় যে কোনো জায়গার এক আলাদা রূপ খোলে। বৌদি আর কথা বাড়ায়নি, হেসে পরিস্থিতি সামলে দিয়েছে। বাড়িতে আসার পর ছোট দুজন একেবারে ঝুলে পড়েছে পিসির দুদিকে। এক মুহূর্তের জন্য ছাড়ছে না ওকে। অবশ্য চন্দ্রিমার বেশ লাগছে ওদের সাহচর্য। প্রথম দিন বিশ্রাম নিয়ে পরের দিন দাদা বৌদির সাথে ও চলল গোপালপুর বিচ ঘুরতে। লাইট হাউসের ওদিকে ঘুরতে গিয়ে ওর চোখে প্রায় জলই এসে পড়ল। এই বাতিস্তম্ভটার পেছনে দাঁড়িয়েই তো কৌস্তবকে প্রথমবার জড়িয়ে ধরে চুমু খেয়েছিল। শ্রেয়া আর শিয়ান বলল, চলো চলো পিসি, লাইট হাউসের ওপরে দেখবে কি সুন্দর দেখায় আমাদের গোপালপুর। ওদের উৎসাহে ওরা সবাই উঠে এলো বাতিস্তম্ভের ওপর। এদিক ওদিক দেখতে দেখতে চোখ পড়েই গেল সেই আড়ালটা যেখানে কৌস্তবকে টেনে নিয়ে গিয়েছিল। সেবার কলেজ থেকে ওরা এসেছিল গোপালপুর ঘুরতে, সাথে এমসি স্যার। জুলজির ছাত্র ছাত্রীদের সামুদ্রিক কচ্ছপের ব্যাপারে শুধু পড়ানো নয়, সামনাসামনি দেখাতে চেয়েছিলেন উনি। তবে ঘুরতে এসে ছাত্রছাত্রীরা শুধু পড়ায় আটকে থাকেনি, ঘুরেছে, খেয়েছে, প্রেমও করেছে চুটিয়ে। কলেজে ওদের আলাপ হওয়ার পর ভালো লাগা পর্ব অনেক দিন চলেছিল। ভালো লাগা পর্ব ভালোবাসায় এগিয়ে গেলেও কেউ কাউকে তখনও মুখ ফুটে কিছু বলেনি। সেই দিন বিকেলে কৌস্তবকে শুধু মুখে বলেনি ভালোবাসি, এও বলেছিল পড়া শেষ করে চাকরি পেয়েই আমরা চার হাত এক করব। চন্দ্রিমা সানন্দে সায় দিয়েছিল, কিন্তু কে জানতো এই আনন্দ ক্ষণস্থায়ী। পরের দিন ওরা গিয়েছিল ধবলেশ্বর বিচে। ওখানে ধবলেশ্বর শিব মন্দিরে পুজো দেবে এই আশাও ছিল মনে, কিন্তু নিয়তি অন্যরকম কিছু লিখে রেখেছিল ওদের জন্য। না হলে স্নান করতে নেবে, কৌস্তব ডুবে যাবে কি করে? এমন ডুবলো যে সারাদিন ধরে খুঁজেও ওকে পাওয়া যায়নি। শেষে যখন পাওয়া গেল ওর দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে গেছে। চন্দ্রিমা হতবাক হয়ে গিয়েছিল, কোনো কথা বলার মতো অবস্থা ছিল না ওর। কেউ তো সেভাবে জানতো না ওদের মন দেওয়া নেওয়ার ব্যাপারটা। তাই বৌদি দীপা ভেবেছিল বন্ধুর মৃত্যুতে ওরই দশা। বাড়ি ফিরে আসার পরও ওর মনের অবস্থা ভালো ছিল না। কারো কাঁধে মাথা রেখে চোখের জল ফেলে যে হালকা হবে সে উপায়ও ছিল না। অনেক কষ্টে আবার স্বাভাবিক হয়েছে ও, কিন্তু তারপর থেকে ওর বেড়ানোর, বিশেষ করে সমুদ্রে আসার ইচ্ছেটাই মরে গেছে। বিচে ঘোরাফেরা করতে করতে খিদে পেয়ে যাওয়াতে ওর দাদা ওদের বালিতে বসতে বলে মাছ ভাজা আনতে গেল। ছোট দুজন বালির ওপর কিছু লিখতে ব্যস্ত। দীপা বলল, কেমন লাগছে তোমার চন্দ্রিমা? ও মাথা নেড়ে মুখে মেকি হাসি ফুটিয়ে বলল, ভালো। আমি জানতাম তোমার ভালো লাগবে। প্রথম যখন তোমার দাদার বদলির কথা শুনলাম আমি তো ঘাবড়ে গিয়েছিলাম এই ভেবে যে কোথায় গিয়ে পড়ছি কোন আঘাটায়। এসে দেখলাম জায়গাটা অপূর্ব। দীপার কথার মাঝে ওর দাদা এসে উপস্থিত, সাথে আর এক ভদ্রলোক। শরৎ হাসি মুখে আস্তে আস্তে বলল, এই দেখো কাকে ধরে নিয়ে এলাম। দীপা ঘুরে ভদ্রলোককে দেখে বলল, ও কৌস্তবদা যে, দারুণ। তারপর চন্দ্রিমার দিকে তাকিয়ে বলল, উনি তোর দাদার সহকর্মী। চন্দ্রিমার তখন কথা বলার অবস্থাই নেই। নামটা শুনে বোবা হয়ে গিয়ে শুধু স্থির দৃষ্টে ভদ্রলোকের দিকে তাকিয়ে আছে। দীপা অবশ্য ননদকে খেয়াল করেনি। ও তখন ওই ভদ্রলোককে বলছে, বসুন বসুন, কোথায় এসেছিলেন, বিচে ঘুরতে নাকি? ভদ্রলোক হাসি মুখে বসতে বসতে বলল, আরে না না, আমার দিদিরা এসেছিল বেড়াতে, ওদের ছাড়তে গিয়েছিলাম স্টেশনে। তারপর ভাবলাম ফাঁকা বাড়িতে এখন গিয়ে কি করব, তাই একটু ঘুরতে এলাম।
শরৎ বলল, আরে মাছ ভাজাগুলোর ব্যবস্থা করো, ঠান্ডা হয়ে যাচ্ছে যে। দীপা সবাইকে খাবার ভাগ করে দিল হাসি মুখে। খাওয়া আর গল্পের মাঝে চন্দ্রিমার মনটা আরও খারাপ হতে থাকলো। ও যে ভুলতে পারছে না কৌস্তবকে। ঘোরা শেষ করে ওরা আবার ফিরে এলো বাড়িতে। সকাল থেকে নেমেছে বৃষ্টি অঝোর ধারায়, তার থামার নাম গন্ধ করছে না। বাড়িতে বসে টিভি দেখে আর বৌদির সাথে গল্প করে সময় কাটছিল না চন্দ্রিমার। বিকেলে তাই বৃষ্টি খানিকক্ষণের জন্য বন্ধ হতেই ও দীপাকে বলল, একটু বাইরে থেকে ঘুরে আসছি বৌদি। বর্ষাস্নাত বিকালে দীপা তখন মুখরোচক জলখাবার বানাতে ব্যস্ত, তাই মুখে বলল, যাও তবে ছাতা নিয়ে, বৃষ্টির কোনো ঠিক নেই। শ্রেয়ান সাথে যেতে চেয়েছিল, কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে বলে দীপা বারণ করলো। আর ঘুরতে যাওয়ার রাস্তা বন্ধ হতে দুজনের মুখই ভার হলো। চন্দ্রিমা বলে, রাগ করিস না, তোদের জন্য স্পেশাল সারপ্রাইজ আনবো। সত্যি পিপি? দুজনের গলাতেই আগ্রহ ঝরে পড়ছে। মাথা নেড়ে হ্যাঁ বলে নিষ্কৃতি। বৌদির কথা মতোই ছাতা হাতে চন্দ্রিমা বেরোলো রাস্তায়। হেঁটে হেঁটে বিচের দিকে গেল। আজ অন্য দিনের তুলনায় বিচে ভিড় কম। একটা জায়গা বেছে বালির ওপরে বসলো। কতদিন হয়ে গেল কৌস্তব চলে গেছে ওর জীবন থেকে, অথচ ও স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না। প্রতিটা মুহূর্তে ওর মনে পড়ে যায় ওর সাথে কাটানোর সময়গুলোর কথা। মুখে শেষ মুহূর্তে পর্যন্ত ভালোবাসি না বললে কি হবে? মনে মনে তো জানতো ওরা একজন আর একজনের জন্য। কত আনন্দ করেছিল সেবার বেড়াতে এসে এখানে। প্রতিটা ছবি চোখের সামনে ফুটে ওঠে, ওকে আরও মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। হঠাৎ বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করলো। এতটাই নিজের ভাবনায় মগ্ন ছিল ও যে কখন আকাশ ঘিরে মেঘ এসে উপস্থিত হয়েছে তার টেরও পায়নি। বৃষ্টি শুরু হতে ও তড়িঘড়ি উঠে যেদিকে দোকান সেদিকে দৌড়ালো মাথা বাঁচানোর জন্য। একটা বন্ধ দোকানের সামনের ছোট চালার তলায় দাঁড়ালো ও। ওখানে দাঁড়িয়ে রুমালে মুখ মাথা মুছে ফেলতে ফেলতে এদিক ওদিক দেখছিল। চন্দ্রিমা হঠাৎ দেখলো এত জোরের বৃষ্টিকে অবজ্ঞা করে একজন কীরকম বিচের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। ও বেশ অবাক হয়ে তাকিয়ে থাকলো মানুষটার দিকে। খানিক কাছাকাছি আসতে ও চিনতে পারল মানুষটাকে, দাদার সহকর্মী কৌস্তব দাশগুপ্ত। ওর মনে প্রশ্ন উঠল, উনি এরকম বৃষ্টিতে ভিজে চললেন কোথায়? দেখতে দেখতে ভদ্রলোক অনেক দূরে চলে গেলেন, আর ততক্ষণে অঝোর বর্ষার বেগ খানিক কমেছে। চন্দ্রিমার দেরি না করে তাড়াতাড়ি ফিরে এলো বাড়িতে। চায়ের আসরে দীপা গরম গরম কচুরি আর তেঁতুলের চাটনি পরিবেশন করতে করতে বলল, আমি তো ভাবনায় পড়ে গিয়েছিলাম তুমি বেরোনোর পর বৃষ্টি শুরু হওয়াতে। ভাবলাম দেরি হলে তোমার দাদাকে বলবো তোমার খোঁজ করতে। চন্দ্রিমা বলল, আমি বেশি দূরে যাইনি, ওই বিচেই বসেছিলাম। তবে একটা ব্যাপার দেখলাম, অত বৃষ্টির মধ্যে দাদার সহকর্মী কৌস্তববাবু কোথায় যেন যাচ্ছিলেন। দাদা বৌদি দুজনেই একসাথে বলল, তাই নাকি? অদ্ভুত তো। কিন্তু দুজনেই কিছু জানে না এটা মানতে অসুবিধা হলো চন্দ্রিমার। তবে ওই ব্যাপারে আর কোনো কথা তুলল না। পরের দিন আবহাওয়া ভালো থাকাতে ওরা চলল ধবলেশ্বর বিচের দিকে বেড়াতে। আজ দাদা ওর সহকর্মীটিকে ধরেই নিয়ে এসেছে সবাই মিলে আনন্দ করবে বলে। বিচে পৌঁছে ওরা চড়ুই ভাতির ব্যবস্থা শুরু করলো। রান্না করে নিয়ে এসেছে দীপা। এখানে শুধু ঘুরবে ফিরবে খাবে। গল্প গানের মাঝে খাওয়ার বিরতি। খাওয়ার পর ওরা একটু এদিক ওদিক ঘুরে দেখা শুরু করলো। মেয়েরা একদিক আর ছেলেরা একদিকে। শ্রেয়ান আর চন্দ্রিমা তিনজনে মিলে বালির প্রাসাদ বানাচ্ছে। হঠাৎই চন্দ্রিমাই প্রস্তাব দিল, চল আমরা আলাদা আলাদা প্রাসাদ বানাই, তারপর দেখব কারটা বেশি সুন্দর হয়েছে। ওরা দুজনেই রাজি। তিনজন মহা উৎসাহে নিজের নিজের প্রাসাদ গড়তে ব্যস্ত। কেউ যে ওদের খেয়াল করছে তা চন্দ্রিমা বুঝতেও পারেনি। হঠাৎ একজনের মন্তব্যে চমকে মুখ তুলে তাকালো। শুনল কৌস্তবদা বলছে, বালির প্রাসাদ বানালে দুঃখ পাবেন, ওটা ভীষণ ভঙ্গুর, কখন যে ভেঙে যাবে আগে বোঝাই যায় না। চন্দ্রিমা বলল, জানি, তবু বানাতে সবারই সাথ যায়, ঠকতে হতে পারে জেনেও। বাহ, আপনি মনে হচ্ছে জীবন সম্পর্কে ভীষণ অভিজ্ঞ। তা বলতে পারেন, ভবিতব্য আমাকে অভিজ্ঞতা দিয়েছে। আপনি ভবিতব্য মানেন? কেন, আপনি মানেন না বুঝি? আমি এখন বুঝতেই পারি না আমার কোন ভাবনাটা ভুল আর কোনটা ঠিক। উত্তর খুঁজতে চেষ্টা করছি, পাইনি, তাই ছেড়ে দিয়েছি। ওদিকে দূরে তখন দীপা শরৎকে বলছিল, কি গো, তোমার কেমন মনে হচ্ছে জুটিটাকে? ওদিকে খেয়াল করে শরৎ বলল, মন্দ নয়। তাহলে দেখো না কথা এগিয়ে, কৌস্তব কি রাজি হবে? যা ঘটে গেছে ওর জীবনে। আরে বাবা, একবার বিয়ের পর স্ত্রী ছেড়ে চলে গেছে বলে
বারবার একই ব্যাপার ঘটবে নাকি? তাছাড়া তুমি কি তোমার বোনকে চেনো না? ও কত ভালো তা আমরা সবাই জানি। ঠিক আছে, বলবো কথা, দেখি কি হয়। আজ চন্দ্রিমা কলকাতা ফেরত যাচ্ছে, ওর ছুটি শেষ। ট্রেনে চাপাতে ওরা সবাই এসেছে কৌস্তব। দুজনেই জেনেছে ওদের চার হাত এক করার ব্যবস্থা করছে দাদা বৌদি। কেউই অরাজি নয়। ট্রেনে ওঠার পর একটা মেসেজ ঢুকলো চন্দ্রিমার মোবাইলে। দেখলো কৌস্তব লিখেছে, আমরা দুজনেই জানি নিজেদের সম্পর্কে, তবু আমি তোমার সাথে নতুন সংসার করব বলে আগ্রহে অপেক্ষা করছি। কবে আসবে তুমি? গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।